স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। মধ্যপ্রাচ্য সংঘাতের পূর্ণ হলো 1 মাস। এরই মধ্যে ইরান হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক নেতৃত্ব। সংঘাত ছাড়িয়েছে মধ্যপ্রাচ্যের সব দেশে। এতে শিশুসহ প্রাণ হারিয়েছে 3000-এরও বেশি মানুষ। এদিকে ইরানের পাল্টা হামলায় মার্কিন ইসরায়েলি সেনা সহ নিহত হয়েছে 36 জন। আহত হয়েছে আরো অনেকে। সংঘাতের 1 মাস পেরিয়ে গেলেও অনিশ্চয়তা কাটেনি, নতুন করে বরং বেড়েছে যুদ্ধক্ষেত্র। আজ আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে যুক্ত আছে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নঈম আশফাক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। AGM নিয়াজউদ্দিন, আপনার কাছে যদি একটু প্রথমে আসি, সেটি হচ্ছে এই ইরান যুদ্ধের আজকে 1 মাস পূর্ণ হলো। সামনের দিনগুলোতে আরও কত মাস পূর্ণ হবে আমরা জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে আসলে আমরা আছি। তারপরেও সার্বিকভাবে যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি, এই 1 মাসের যুদ্ধের প্রেক্ষাপটটি এখন আসলে কোন দিকে দিক নির্দেশনা দিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই যে লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই আক্রমণ করেছে, বিশেষ করে ইরানের যে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, তাদের সেই লক্ষ্য মোটামুটি ভাবে ধরা যায় যে তারা সেই নেতাদেরকে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে তারা হত্যা করেছে, বিভিন্ন সামরিক নেতৃত্ব এবং সর্বশেষ লারজানিকে হত্যা করেছে। এটা তার একটা আংশিক তাদের উদ্দেশ্য সফল হলেও দেখা গেছে যে রাজনৈতিক নেতৃত্বের যে কাঠামো, সে কাঠামোতে কোনো ফাটল ধরাতে পারেনি। অর্থাৎ তারা তাদের মূল যে উদ্দেশ্য ছিল সেটা মোটামুটি আগে বলা যায় যে তারা ব্যর্থ হয়েছে। আর এর পাশাপাশি তারা যে কাজটা করতে চেয়েছে, সমগ্র ইরান জুড়ে যে তাদের ইরানের যে বিভিন্ন রকম অস্ত্র কারখানা থেকে শুরু করে তেল, গ্যাস এবং বিভিন্ন বিদ্যুৎ এবং নানান রকম কৌশলগত যেসব স্থাপনা আছে সেগুলোতে নির্বিচারে তারা বোমাবর্ষণ করে ইরানকে যাতে তারা এই লড়াইটা অব্যাহত রাখতে না পারে বেশি, সেই চেষ্টা করেছে। এবং আপনারা দেখবেন সেটা করতে যে তারা বেসামরিক স্কুলেও নানানভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এবং যদিও এটা তারা দায় স্বীকার করে না এই ধরনের কাজের, কিন্তু এটার দ্বারা তারা এক ধরনের ভীতি এবং ইরানকে যাতে বশ করা যায় সে ধরনের একটা চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু সার্বিকভাবে মূল্যায়ন করলে দেখা যায় যে এই যে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরান তাদের যেভাবে জবাব দিয়েছে সারা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি সেগুলোকে তারা হামলা করেছে। ইসরায়েলে তারা নানানভাবে হামলা করেছে, আজকের দিনটাতেও তারা হামলা করেছে। এই হামলা তাদের কাছে এই মাত্রায় হামলাটা অপ্রত্যাশিত ছিল, যার ফলে যুদ্ধটা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা শুরু করেছে এবং শেষ করতে চেয়েছে সেটা তাদের পরিকল্পনা মাফিক হয়ে ওঠে নাই। এর মধ্যে দিয়ে আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বৃদ্ধি এবং এটার প্রভাব পুরো বিশ্বের মধ্যে পড়ছে। বিশেষ করে আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা যেহেতু আমাদের সাথে আরেকজন অতিথি আছে নিরাপত্তা বিশ্লেষক, তার কাছে একটু যেতে চাই। নঈম আশফাক চৌধুরী, আপনার কাছে সেটি হচ্ছে যে ধরনের যুদ্ধ এই মুহূর্তে হচ্ছে, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণের কথা বাদই না হয় দিলাম, কিন্তু যখন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, তারপর তার ছেলেকে এখন হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটিকে ট্রাম্প খুব তাচ্ছিল্য করে বলছেন যে আসলে তার খুব একটা নেতৃত্ব খুব সেরকম বলিষ্ঠ না, এবং একই সাথে বিভিন্ন গার্ডের আমরা দেখেছি প্রধানদের কিন্তু হত্যা করা হয়েছে। সেই জায়গায় থেকে আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধতে ইরান কতটুকু তাদের নিজেদের শক্তি ধরে রাখতে পারছে এবং সামনের দিনে পারবে? জি, অনেক ধন্যবাদ। আমি 1 মাস যুদ্ধ হয়েছে এবং এই প্রেক্ষাপটে পুরো যুদ্ধটাকে একটু ব্যাখ্যা করতে চাই এভাবে যে, প্রথমে যদি বলি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোথায় আছি আমরা বা কোথায় আছে যুদ্ধটা, তাহলে দেখব যে মিত্রবিহীনভাবে অ্যাকচুয়ালি আমেরিকা এই যুদ্ধটা চালাচ্ছে, যেটা পূর্বে আগে কখনো হয়নি। 2 নম্বর হলো যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বেসগুলো ছিল সেই বেসগুলো সম্পূর্ণভাবে অকার্যকর হয়েছে এবং বিশেষ করে রাডার সিস্টেম মোটামুটি ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালী এখনো ইরানের দখলে
এবং যুক্তরাষ্ট্র যে 15 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ইরানকে, তা অযৌক্তিক বলে ইরান আবার প্রত্যাখ্যান করেছে। এর ফলে যে কূটনৈতিক সমাধানের পথ এটা সংকীর্ণ হয়ে আসছে বলে মনে হচ্ছে, এবং সামরিক যে তৎপরতা, এই সামরিক তৎপরতা আরো দীর্ঘায়িত হবে বলে মনে হয়। ইরান অন দ্য আদার হ্যান্ড বাব আল মানদেব যেটা আছে সেটাও বন্ধ করার হুমকি দিয়েছে, এবং সেই সাথে বিশ্ব সাবমেরিন কেবল যেটা আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমটাকেও বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। এবং এতে করে যেটা মনে হচ্ছে যে একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হচ্ছে বলে মনে হয়, এবং সেই সাথে অস্ত্র প্রতিযোগিতা যেটা আছে এটাও আবার দৃঢ়ভাবে শুরু হবে। প্রতিরক্ষা ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে। যদি সামরিক দিক বিশ্লেষণ করি, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে ইরানের যে সক্ষমতা, এই সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল্যায়নটা ভুল প্রমাণিত হয়েছে, এবং ইরানের যে সামরিক যে স্ট্র্যাটেজি, অর্থাৎ মোজাইক ডক্ট্রিন এবং এসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল, যেটা অসম যুদ্ধের কৌশল, সেই কৌশলের কাছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হার হয়েছে বলে মনে হচ্ছে। 5 স্তরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলের মাটিতে কিন্তু এখনো ইরানের ক্ষেপণাস্ত্র যেটা আছে, সেই ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রাণহানি ঘটছে। আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে, সেটা হলো যত বড় সামরিক বাহিনী হোক না কেন, শুধুমাত্র এয়ার ক্যাম্পেইনের মাধ্যমে যে বিজয়ী হওয়া যায় না, এটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এখন একটা এসকালেশন ট্র্যাপ বলে এটাকে, আমি হয়তো বা বাংলায় এইভাবে বলতে পারি যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব বৃদ্ধির একটা ফাঁদ, এই ফাঁদের ভেতরে পড়ে গিয়েছে। অনেকে এই ফাঁদটাকে ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা করছেন, যেখানে এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে যেটি এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে যে ইরানের যে কৌশলটি তারা চাচ্ছে ড্রোন দিয়ে হোক বা যেভাবেই হোক না কেন, অল্প অল্প করে তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং যুদ্ধটি যেন দীর্ঘায়িত হয়। এতে ইরানের জয়ী হওয়ার সম্ভাবনাটি অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়, ইরান যে ধরনের কৌশলে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় তাতে ইরানের আসলে জয়ী হওয়ার সম্ভাবনা আছে? কারণ এরই মধ্যে যেহেতু এই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু ইরানের কৌশলগুলো কিছুটা হলে প্রথম দিকে ধরতে না পারলেও এখন যেহেতু দীর্ঘায়িত হচ্ছে সময়টা যুদ্ধের, তারা কিন্তু কিছুটা হলে বুঝতে পারছে। সেই জায়গায় নিশ্চয়ই তারাও একটা নতুন কোনো কৌশল হয়তো সামনে নিয়ে আসবে। সেই জায়গায় তখন আসলে লড়াইটা আপনার কাছে কি মনে হয়? ইরান প্রথম থেকে দুটো বিষয়ের উপরে তারা মানে এইটার মধ্যে তারা থাকার চেষ্টা করেছে। এক নম্বর হলো যে তারা এই যুদ্ধটাকে হোল রিজিয়নে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। 2 নম্বর হলো তাদের কোনো এককেন্দ্রিক কোনো সেন্টার অফ গ্র্যাভিটি, আমরা যেটাকে বলি, এই সেন্টার অফ গ্র্যাভিটি উপস্থাপন করেনি। অর্থাৎ তাদের যে রিসোর্সেস এবং ডিসিশন মেকিং যেটা আছে, এই ডিসিশন মেকিংটা বহু কেন্দ্রিক করে দিয়েছে, ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে। ফলে ইউএসএ এবং ইসরায়েল যে সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ তাদের লক্ষ্য যেটা করেছিল যে যদি তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা যায় অথবা লিডারশিপকে হত্যা করা যায়, তাহলে তাদেরকে ধ্বংস করা যাবে, এবং সেটা ভুল প্রমাণিত হয়েছে। সো ইরানের যে দুটো কৌশল তারা অ্যাডপ্ট করেছে, এই দুটো কৌশলের কাছে ইসরায়েল এবং ইউএসএ আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারা পর্যবসিত, এবং যত দিন যাবে তত বেশি তাদের ক্ষয়ক্ষতি যেমন বাড়বে, এবং বিশ্ব জনমত যেটা আছে, বিশ্ব জনমত এবং অভ্যন্তরীণ, আজকেও আপনি জানেন যে ইউএসএতে প্রায় 3000-এর উপরে জায়গাতে বিক্ষোভ হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে। সো বিশ্ব জনমত এবং অভ্যন্তরীণ যে চাপ, এই অভ্যন্তরীণ চাপও কিন্তু বাড়বে। আজকে আরেকটা তথ্য দেখলাম যে জেডি ভ্যান্স, অর্থাৎ তাদের যে ভাইস প্রেসিডেন্ট, উনিও বলেছেন যে ইরান যুদ্ধ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে আসবো, অর্থাৎ ইউএসএ বেরিয়ে আসবো। সো যে টেকনিক, যে কৌশল ইরান অ্যাডপ্ট করছে মিলিটারিলি এবং স্ট্র্যাটেজিক্যালি, আমার ধারণা যত দিন যাবে তত বেশি ইসরায়েল এবং ইউএসএর বিপক্ষে চলে যাবে। এবং একই সাথে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যেই তথাকথিত মিত্র যারা রয়েছেন, তারাও খুব একটা আগ্রহী না
তারাও এই যুদ্ধে আসলে তাদের সাথে সহযোগিতা করবার মতো অবস্থানে আসলে নেই। অনেকেই সেখানে বারবারই তাদের অবস্থান পরিষ্কার করেছে, তারা এই ধরনের কোনো যুদ্ধে জড়াতে চায় না। নিয়াজউদ্দিন, আপনার কাছে যদি একটু আসে, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপর আমরা দেখেছি ইরানের যেই ক্ষেপণাস্ত্রের হামলা এবং একই সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশকে, বিশেষ করে সৌদি আরবকে তারা অস্ত্র কিনিয়েছে আমরা বলতেই পারি। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশে আসলে কখনো যুদ্ধ হয় না, সৌদি আরবে তারাও অস্ত্র কিনেছে। বলা হচ্ছে যে সামনে যেহেতু ইরান এভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে, যদি সৌদি আরবে সেখানে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে, তাহলে যাতে সৌদি আরব সেখানে নিজেদের রক্ষা করতে পারে। সেই জায়গায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর, অন্যান্য দেশগুলোর যে ভূমিকা, এখন আপনার কাছে কি মনে হয় যে তারা এখনও সেই আগের মতো নীরবিত আছে, কিন্তু সামনে যদি দীর্ঘায়িত হয় এই যুদ্ধটি, তাহলে তাদেরও তো দিন শেষে অর্থনৈতিক এবং বাণিজ্যিক একটা বিশাল ধরনের চাপ আসবে? এটা আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এর মধ্যে প্রত্যেকটা দেশেই, বিশেষ করে সৌদি আরব, কাতার বা এই যে আরব আমিরাত সহ বাহরাইন সহ প্রত্যেকটা দেশেই নানানভাবে মার্কিন ঘাঁটি আক্রান্ত হয়েছে। এবং বড় বড় তেল ক্ষেত্র, বিশেষ করে সৌদি আরামকো যে তেল শোধনাগার এবং এই যে কাতারের যে এলএনজি টার্মিনালে যে হয়েছে, যে হামলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 17% তাদের যে উৎপাদন কমে গেছে। এখন আমরা যদি দেখি এই যুদ্ধটা যে মাঝখানে গত কিছুদিন আগে মাঝখানে যে যুদ্ধ হয়েছিল ইসরায়েল ইরান, অনেকে ভেবেছিল, বিশেষ করে আরব মিত্রদের ধারণা ছিল যে একটা সংক্ষিপ্ত যুদ্ধ, সেটাতে শেষ হয়ে যাবে, তাদের হয়তো পারসেপশন থাকতে পারে। কিন্তু যত দিন যাচ্ছে এটার পুরো ইম্প্যাক্ট এই প্রত্যেকটা দেশের উপর পড়ছে। ইরান তো ফিজিক্যালি আক্রান্ত হয়েছে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তেল উত্তোলন, যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যবসা, এবং এলএনজি গ্যাস সাপ্লাই, এগুলো যেহেতু তাদের অন্যতম ব্যবসা, সেগুলোতে আমরা ব্যাঘাত ঘটছে দেখছি। হরমুজ প্রণালী ছাড়া হোক পুরো এই যে বৈশ্বিকভাবে এটার একটা প্রভাব তারা দেখতে পাচ্ছে, এবং যার ফলে আমরা দেখছি এই যে কাতার ইতিমধ্যে তারা উদ্বেগ জানিয়েছে, এবং এই ধরনের ইরানের যে তারা হাজার বছর ধরে এই প্রতিবেশীর সাথে বসবাস করছে, তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের যুদ্ধ তারা চায় না। এবং সামনে যে ট্রাম্পের কাছে যে বিকল্প পথ খোলা আছে, তার মধ্যে একটি হলো স্থল অভিযান, এবং স্থল অভিযানের একটা প্রস্তুতি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অলরেডি দেখা যাচ্ছে। বিশেষ করে মার্কিন বাহিনীর 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট, যেটা জাপানের থাকে, সেটা মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবে, এবং তারা নৌ ইউনিট গুলোকেও ক্যালিফোর্নিয়া থেকে 11তম যে ইউনিট, সেটাকেও তারা মুভ করাচ্ছে। অর্থাৎ স্থলযুদ্ধের, এবং 10,000 মার্কিন সোলজার পাঠানোর কথা বলছে। 82তম ডিভিশনের প্যারাট্রুপার, যেখানে প্রায় 2,000 প্যারাট্রুপার থাকে, যারা খুবই দক্ষ। একটা প্রস্তুতি, অর্থাৎ এই যুদ্ধের শেষ করার জন্য এক ধরনের স্থল আক্রমণ, সেটা হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য হতে পারে, অথবা ইরানকে কৌশলগতভাবে আরো বেশি পর্যদস্ত করার জন্য হতে পারে। যার ফলে এই পুরো বিষয়ে যুদ্ধ যদি ল্যাংথি হয়, তার প্রভাব এই মধ্যপ্রাচ্যে তার যে বিশ্বের দেশগুলো আছে তাদের উপর পড়বে, এবং এটাতে তারা আতঙ্কিত অলরেডি। এবং তারা কোনোভাবেই এই যে বারবার হামলা হওয়ার পরেও তারা কি করছে, তার যুদ্ধে ফিজিক্যালি তারা কিন্তু জড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি, তেলের বাজারের ঊর্ধ্বগতি, এবং তেল এবং গ্যাসের যে এলএনজি তাদের যে বিজনেস, সেটা বড় ধাক্কা খাচ্ছে। তো এবং আপনি যেমনটা বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যে তেল গ্যাসের যে বিশাল বড় একটি জায়গা, সেটা ধাক্কা খেয়েছে। আমরা যদি নঈম আশফাক চৌধুরী আপনার কাছে আসতে চাই, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান আসলে এই চাপটা আপনার দৃষ্টিতে কি মনে হয় কতদিন আসলে করতে পারবে? কারণ দিন শেষে তো ইরানকেও অর্থনৈতিকভাবে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধের কারণে। একটা সময় তারও তো আসলে এই ব্যবসাটি করতে হবে, যেহেতু তাদের নিজেরও অর্থনৈতিক একটা বিশাল জায়গা হচ্ছে এখানে আছে। আমরা দেখি মাঝখানে কিছুদিন হরমুজ প্রণালী তারা খোলা রাখেন, আবার কিছুদিন বন্ধ রাখেন, আবার কিছু কিছু দেশকে বলেন যে তারা যেতে পারবে, যেমন বাংলাদেশকে তারা বলেছেন যে যেতে পারবে সেই জাহাজ তেল নিয়ে। আপনার কাছে কি মনে হয়?
যে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব। জি। এই স্ট্যাটিস্টিক্সটা হলো এই বছরের ফেব্রুয়ারি মাসে ইরান যে তেল রপ্তানি করেছে তার পরিমাণ হলো 11 কোটি ব্যারেলের কিছুটা ঊর্ধ্বে। অর্থাৎ যুদ্ধ শুরুর পূর্বেই তারা 11 কোটি ব্যারেলের উপরে তারা রপ্তানি করেছে। আর মার্চ মাসে অর্থাৎ যুদ্ধ শুরুর পরে তাদের যে সর্বমোট তেল যেটা তারা অদ্যাবধি রপ্তানি করেছে তার পরিমাণ 13 কোটি ব্যারেলের বেশি। অর্থাৎ যুদ্ধের পূর্বে যে পরিমাণ তেল রপ্তানি করত তার থেকে প্রায় 2 কোটি ব্যারেল, এবং সেটা হলো বেশি দামে তারা বিক্রি করছে। সুতরাং যে তেলের জন্য যে এফেক্ট প্রভাব যেটা পড়ার কথা ছিল যুদ্ধের কারণে ইরানের উপরে, এই স্ট্যাটিস্টিক্স বলে যে তা সেই প্রভাবটা এক্স্যাক্টলি ইরানের উপরে পড়েনি। 2 নম্বর হলো হরমুজ প্রণালী যে তারা বন্ধ করেছে, এই বন্ধ করার যে প্রয়াস, এই প্রয়াসটা বিগত 40 বছর ধরে তারা চিন্তা করছে, বিকল্প ব্যবস্থা চিন্তা করছে, এবং এইটা কাস্টমাইজড একটা ডিফেন্সিভ একটা কাঠামো তারা তৈরি করেছে। সেখানে আছে আপনার মাইন আছে, সেইখানে মিসাইল আছে, সেখানে ডাইরেক্ট ওয়েপন ফায়ার আছে, আর্টিলারি আছে, আন্ডার সারফেস আপনার ইউএসভি বলে এটাকে, আন্ডার সারফেস ভেহিকেল, আনমেন ভেহিকেল সেরকম আছে। অর্থাৎ নানাভাবে তারা কেউ যদি এখানে আক্রমণ করতে আসে, অর্থাৎ হরমুজ প্রণালী ফ্রি করতে আসে, তাহলে তারা বিভিন্ন প্রকারের বাধার সম্মুখীন হবে। সুতরাং হরমুজ প্রণালী খুলে নেওয়া এত সহজ বিষয় নয়। আজকেই কিছুক্ষণ আগে একটা মেসেজ দেখলাম যে ইউএস এর একটা সাপোর্টিং একটা যুদ্ধ জাহাজ এসেছিল ওমানের সালালা বন্দরের কাছাকাছি জায়গায়, যেটা ইরানের মিসাইল আক্রান্ত হয়েছে। অর্থাৎ এটাই স্বাভাবিক যে হরমুজ প্রণালীর রক্ষার জন্য, বন্ধ রাখার জন্য বা নিয়ন্ত্রণ রাখার জন্য যে ডিফেন্সিভ ব্যবস্থা তারা তৈরি করেছে, এটা মাল্টি লেয়ার্ড, এবং এইটাকে ধ্বংস করা বা উন্মুক্ত করা খুবই সহজ হবে না, সামনের দিনে কঠিন হবে। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে, তবে এই যুদ্ধের আলোচনা সামনের দিনগুলোতে চলতেই থাকবে। তার কারণ হচ্ছে এই যুদ্ধের উপর নির্ভরও করছে আমাদের দেশেরও জ্বালানির বিষয়টি, সংকটটি হয়তো সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করা হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে আপনাদের সাথে। দর্শক, এই ছিল আজকে সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।